আসসালামু আলাইকুম। লার্নিং টিভি থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। কিছুদিন আগে ভিডিও ছাড়তে পারিনি, দেশে একটা অস্থির পরিবেশ ছিল। তো আলহামদুলিল্লাহ, অবশ্যই আমরা বিজয় লাভ করছি, বাংলাদেশের দ্বিতীয় বিজয় লাভ হয়ে গেছে। তো ইনশাল্লাহ এর পরবর্তী থেকে আমরা ভিডিও অবশ্যই আপলোড করব এবং আপনারা দেখতে পারবেন। আজকে যে আমি হেলথ ট্রিটমেন্টের কথা বলছি তা হচ্ছে পেপটিক আলসার, যেটার বাংলা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। তো এই গ্যাস্ট্রিক আলসার কি? গ্যাস্ট্রিক আলসার হচ্ছে পাকস্থলী থেকে নিঃসৃত অ্যাসিড ক্ষরণ, যা পাকস্থলী ও ডিউডের নামে ক্ষত তৈরি করে, গায়ে ক্ষত তৈরি করে। এটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, সেটা অ্যাসিড ক্ষরণে পাকস্থলীর ভিতরে। এটিকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার। আমরা গ্যাসের ওষুধ খাইতে চাই না, আবার অনেকে খাই বিভিন্ন ফার্মেসি থেকে। যখন পেটে একটা সমস্যা হয় দু একটা কিনে খাই। তো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের আলসার ডিজিজ না হয়। এর জন্য একজন ডক্টরের কাছে অবশ্যই শরণাপন্ন হতে হবে। এর প্রধান কারণসমূহ আমি আপনাদের বলবো, এবং তার সাথে প্রাথমিক চিকিৎসা এবং ট্রিটমেন্ট। আসুন আগে আমরা প্রাথমিক এর আগে পেপটিক আলসারের প্রধান কারণসমূহ দেখে নিই, কী কী কারণে এই পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার হয়। প্রথম কারণ, এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার কারণে পেপটিক আলসার হয়। আর এই ডক্টর প্রথমেই আলসারকে নির্ণয় করার জন্য এইচ পাইলোরি বা হেলিকো ব্যাকটেরিয়া নামে একটা ব্যাকটেরিয়াকে টেস্ট করার জন্য দেয়। সেটার রেঞ্জ অনুযায়ী ডক্টর প্রেসক্রাইব করে পেশেন্টের জন্য। এটি হচ্ছে প্রধান কারণ। অনিয়মিত খাদ্য অভ্যাস। অনিয়মিত খাদ্য অভ্যাস বলতে কি বোঝায়? আপনি সকালের খাবারটা 8টায় খান, দুপুরের খাবারটা 1টায় খান, রাতের খাবারটা 7টায় খান। তা আপনি কি করেন? সকালের খাবার 10টা 11টা, দুপুরের খাবার 4টা 5টা, রাতের খাবার 10টা 11টা। বা এই যে সিকোয়েন্স বা এর রেগুলার যে মেনটেন বা রুটিনটাকে আপনি ফলো করেন না, সেটাই হচ্ছে খাদ্য অভ্যাস। অতিরিক্ত ভাজা পোড়া জাতীয় খাবার খাওয়া। আমরা ভাজা পোড়ার মধ্যে সব রুচিকর খাবার মুখের রুচিতে খুবই পছন্দ। এই খাবারগুলো আমরা বাইরে গেলে বিভিন্ন বন্ধু বান্ধব বা দোকানে বসলে আমরা এই খাবারগুলোকে চুজ করি এবং খাবারগুলো খাই। তো এই খাবারগুলো অবশ্যই একটি পেপটিক আলসারের একটি কারণ। ধূমপান করা। ধূমপান করা হচ্ছে পেপটিক আলসারের আরেকটি অন্যতম কারণ। যে খাবারের পেট ভরে না, সে খাবার কেন খাবো? পরিবেশগত দূষণ। আপনি নিজেকে ধ্বংস করতেছেন এবং আশপাশ মানুষকে নিয়ে ধ্বংস করতেছেন। এটা একটা কারণ। কোনো কিছু হলে বেদনানাশক ঔষধ আপনারা পছন্দ করেন বা অতিরিক্ত পরিমাণ ব্যথার ঔষধ সেবন করেন, এটা আরেকটি কারণ। মানসিক চাপ পেটের অসুখের কিন্তু অন্যতম কারণ। দেখবেন যারা পাগল তারা শরীরের প্রতি যত্ন নেয়, খাবারের প্রতি যত্ন নেই, পোশাক আশাকের প্রতি যত্ন নেই। তার মানে যারা অতিরিক্ত পরিমাণ ডিপ্রেশন করে, তারা এই যে আপনার যে মৌলিক কিছু কাজ, আপনার ডিসিপ্লিনকে তখন তারা র্যান্ডম করে, তাল পাকিয়ে দেয়। তখন নিজের জীবন সম্বন্ধে এরা বুঝে ওঠে না যে আসলে আমার কোনটা কখন প্রয়োজন। তার মানে অতিরিক্ত পরিমাণ মানসিক চাপ নেওয়াটাই হচ্ছে একটি গ্যাস্ট্রিক
আলসার বা পেপটিক আলসারের প্রধান কারণ হতে পারে। আপনার সিনড্রোম অর্থাৎ লক্ষণ কিভাবে বুঝবেন যে আপনার পেপটিক আলসার বা হয়ে গেছে? খালি পেটে বা ভরা পেটে পেটের উপরের দিকে ব্যথা হবে, পেটে গ্যাস জমা এবং অস্বস্তি বোধ হবে, গলা জ্বালা পোড়া করে, অর্থাৎ পাকস্থলীর উপরে একটি ভাল্ব থাকে, এই ভাল্ব খুলে যখন গ্যাস উপরের দিকে আসে তখন গলা জ্বলে, বার্নিং হয়। এটা যদি আপনার সবচেয়ে বেশি হয় তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আমার হয়তোবা গ্যাস্ট্রিক আলসারের একটা আমি লক্ষণ খুঁজে পাচ্ছি আমার মাঝে। বুকে অস্বস্তি বোধ ও ব্যথা, গ্যাসের ব্যথা কিন্তু বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়, কখনো বুকে ব্যথা, কখনো পেটে ব্যথা, আবার কখনো পিছনে ব্যথা, কখনো পায়ে ব্যথা। ট্রান্সফার মানে সব জায়গায় এক জায়গায় স্থির থাকবো না, বা অন্য কোথাও রেডিয়েশন হবে না, হাতে রেডিয়েশন হবে না, কিন্তু সে কি করবো, ট্রান্সফার করবো। কখনো বুকে ব্যথা, কখনো পেটে ব্যথা, কখনো পায়ে ব্যথা। তখন আপনি বুঝতে হবে যে আসলে আমার গ্যাস্ট্রিকের সমস্যা ক্রমশ বাড়তেছে। তো এটি হচ্ছে লক্ষণ বা সিনড্রোম। এবার আমরা আসি প্রাথমিক চিকিৎসা। এই গ্যাস্ট্রিক আলসার থেকে আপনি সুস্থ কিভাবে থাকবেন সেটার প্রাথমিক ট্রিটমেন্টটা হচ্ছে সময় মতো খাবার খাওয়া। আপনি যদি আজকে মনে করেন যে 7টার সময় খাবারটা খেয়েছেন, আগামীকাল 7টার সময় সকালে খাবারটা খাবেন। দুপুরে খাবারটা আজকে 1টার সময় খেয়েছেন, আগামীকাল 1টায় খাবেন। রাতের খাবারটা 7টায় খেয়েছেন, আগামীকাল 7টায় খাবেন। আপনি কম খান আর বেশি খান, আপনার রেগুলেশন আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার খাবারের রুটিনটাকে মেনটেন করতে হবে, এবং হোটেলের ভাজা পড়া খাবার থেকে বিরত থাকা। ভাজা পড়া খাবেন না, পরিহার করবেন। অতিরিক্ত পরিমাণ ভাজা পড়া খেলে আলসার আপনাকে আর মুক্তি দেবে না। মানসিক চাপ পরিহার করা, যেটা আমি আগে বলেছি যে মানসিক চাপ রাখা যাবে না। মানসিক চাপ পেটের অসুস্থতার একটা প্রধান কারণ, এবং এখান থেকে পরিহারটা হচ্ছে পেটের রোগ থেকে মুক্ত। বেদনানাশক ঔষধ এড়িয়ে চলা, উইদাউট প্রেসক্রিপশন, উইদাউট ডক্টর সাজেস্ট ব্যতীত আপনারা এই বেদনানাশক ঔষধগুলোকে এড়িয়ে চলবেন। তামাক সেবন থেকে বিরত রাখুন। অনেকে পানে জর্দা খায়, বাবা জর্দা, কত জর্দার নাম, হায় রে হায়। জর্দা খাইলে মানুষের সামনে যখন পান চাবিয়ে খায় মনে হয় আমি আভিজাত বংশের লোক, কি ঘ্রাণ। আপনি তো আতর ইউজ করতে পারেন, আপনি মুসলমান হন, আপনি তো আতর ইউজ করতে পারেন। আপনার মুখের ঘ্রাণ কে শুনবে, কে দেখবে, কে এখান থেকে স্বস্তি পাবে? আপনি নিজেকে ক্ষতিগ্রস্ত করতেছেন। অতএব তামাক সেবন থেকে আপনি বিরত থাকবেন। এটি হচ্ছে আলসারের বাঁচার আরেকটি প্রাথমিক চিকিৎসা। আসুন আমরা এবার আসল ট্রিটমেন্ট সম্বন্ধে আসি। আলসারের ড্রাগ হিসাবে যেটাকে পিপিআই ড্রাগ বা গ্যাস্ট্রিকের ঔষধ বলতে পারি, যেমন সার্জেল 2040, লোসেকটিন, বিভিন্ন ধরনের বাজারে বিভিন্ন কোম্পানি ওষুধ তৈরি করছে। আপনি সেটাকে রেগুলেশন করবেন 15 দিন, 1 মাস, সেটা কোনো ডক্টরের মাধ্যমে সাজেস্ট নিয়ে আপনি ওষুধগুলো খাবেন, এবং তার সাথে অমিডন খাবেন 3 বেলা। এটাকে কি করে অমিডনের কাজ কি? আপনার কিছু জিনিস, যেমন পেটে বমি বা বমি ভাব বা একটু গ্যাস, আবার আপনার মোডিলিটি অর্থাৎ পায়খানাটাকে আপনি যে মলদার দিয়ে যেটা বর্জ্য পদার্থ বাইর হয়ে যায় সেটার গতি বৃদ্ধি করে, সেটা হচ্ছে অমিডন। আপনার পেট যখন ক্লিয়ার থাকবে আপনার তখন সকল রোগ থেকে আপনি মুক্তি থাকবেন। তো অমিডনের কাজ হচ্ছে পায়খানাটাকে আস্তে আস্তে স্লো গতিকে রেকটাল বা অ্যানাসের দিকে নিয়ে এসে এতে আপনাকে স্বস্তি রাখবে। সেটা 3 বেলা, খাওয়ার আগে খাবেন, 20 মিনিট আগে, নিয়মিত এটা 15 দিন, 1 মাস খাইতে পারেন। এরপর যেহেতু পেটে আমাদের
ডিউডেনাম পাকস্থলিতে ক্ষত হয়, সেখান থেকে ব্লিডিংও হতে পারে। এর জন্য আমাদের একটা অ্যান্টিবায়োটিক চুজ করতে হয়, সেটা আছে ক্লারিথোমাইসিন 500 mg বিডি ডোজ, সকালে একটা রাত্রে একটা, 10 থেকে 14 দিন ভরা পেটে খাবেন। আপনি এইভাবে ওষুধগুলো খাবেন, ইনশাআল্লাহ আলসার থেকে মুক্ত থাকবেন এবং একজন গ্যাস্ট্রোলিভার ডাক্তারকে দেখাবেন প্রয়োজনে অনুসারে। হ্যালো গাইস, যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও পাইতে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।